রবার্ট গ্রিনের লেখা দ্য 48 লজ অফ পাওয়ার স্ট্র্যাটেজি আর ইনফ্লুয়েন্স নিয়ে লেখা সম্ভবত সবচেয়ে বিতর্কিত বইগুলোর একটা। আচ্ছা, কেন বিতর্কিত? কারণ কেউ কেউ এটাকে বলেন ক্ষমতার এক নির্মম গাইডবুক, আবার অন্যদের মতে এটা টিকে থাকার জন্য একটা মাস্ট হ্যাভ গাইড। তো চলুন আমরা আজ এর গভীরে গিয়ে দেখি বইটা আসলে কি বলতে চায়। আর বিতর্কের মূল জায়গাটা ঠিক এখানেই। এই বইটা কি স্বৈরাচারীদের জন্য একটা অস্ত্র, নাকি জটিল সমাজে টিকে থাকার একটা বাস্তবসম্মত গাইড? বইটার বদনাম কিন্তু কম নয়, তবে আজ আমরা কোনো পক্ষ নেব না। আমাদের উদ্দেশ্য হলো এর মূল বিষয়বস্তু নিরপেক্ষভাবে বোঝা। এই পুরো আলোচনার জন্য আমরা এই একটা লাইনকে ভিত্তি ধরব। দেখুন, বইটার মূল মেসেজটা হলো ক্ষমতা আসলে নৈতিকতা বা অনৈতিকতার ঊর্ধ্বে। এটা পুরোপুরি মানুষের আচরণ বোঝার খেলা। সো এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা আইনগুলো দেখব। কোনোটাকে ভালো বা খারাপ বলবো না, শুধু বোঝার চেষ্টা করব। আচ্ছা, ক্ষমতার প্রথম অ্যারিনা বা ক্ষেত্রটা কোনটা? সেটা হলো আপনি নিজে। মানে অন্যদের প্রভাবিত করার আগে অনেকগুলো আইন জোর দেয় নিজের ওপর নিয়ন্ত্রণ আনা আর নিজের একটা ইমেজ তৈরি করার ওপর। সোজা কথায়, ক্ষমতা বাইরে দেখানোর আগে সেটা ভেতর থেকে শুরু করতে হয়। এই আইনগুলোর মূল ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন, আইন 4 বলছে প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। আইন 5 বলছে আপনার খ্যাতি বা রেপুটেশন সবকিছু। আবার আইন 25 বলছে নিজেকে নতুন করে তৈরি করুন। এমনকি আইন 30 বা 34-এর মতো আইনগুলো, যেখানে বলা হচ্ছে সাফল্যকে একদম সহজ ব্যাপার হিসেবে দেখান বা রাজার মতো আচরণ করুন, এই সবকিছুর একটাই ইঙ্গিত, আর সেটা হলো ক্ষমতা শুরু হয় নিজের কথা, নিজের ইমেজ আর নিজেকে বোঝার ক্ষমতা দিয়ে। আইন 5-এ যে রেপুটেশনের কথা বলা হলো, সেটাকে বইটাতে বলা হয়েছে পাওয়ার ক্যাপিটাল বা ক্ষমতার মূলধন। মানে এটাই আপনার ক্ষমতার ভিত্তি। একবার যদি একটা শক্ত রেপুটেশন তৈরি হয়ে যায়, তখন কিন্তু খুব বেশি চেষ্টা ছাড়াই সেটা আপনার শত্রুদের ভয় দেখাবে আর বন্ধুদের আকর্ষণ করবে। আর ঠিক এই কারণেই এটাকে যে কোনো মূল্যে রক্ষা করার কথা বলা হয়েছে। তো নিজের ওপর নিয়ন্ত্রণ তো এলো, এর পরের ধাপটা কি? এর পরের ধাপ হলো বাইরের দুনিয়ার খেলা, মানে স্ট্র্যাটেজি, টাইমিং আর ইনফ্লুয়েন্স। এই সেকশনের আইনগুলো অনেকটা একটা টুলকিটের মতো, যা আপনাকে সামাজিক বিভিন্ন পরিস্থিতিতে ন্যাভিগেট করতে সাহায্য করবে। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার। এই আইনগুলো কিন্তু কোনো পাথরে খোদাই করার নিয়ম নয়। এটা একটা টুলকিট, আর এর আসল পাওয়ারটা লুকিয়ে আছে সিচুয়েশন বুঝে সঠিক টুলটা ব্যবহার করার মধ্যে। দেখবেন, কিছু আইনকে হয়তো একে অপরের উল্টো মনে হতে পারে, আর এটাই বোঝায় যে আসল খেলাটা হলো সঠিক সময়ে সঠিক কৌশলটা বেছে না। এই যেমন ধরুন এই দুটো আইন। একদিকে আইন 6 বলছে যে কোনো মূল্যে অ্যাটেনশন নিন, কারণ লোকে আপনাকে নিয়ে খারাপ কথা বললেও সেটা পাত্তা না পাওয়ার চেয়ে ভালো। আবার অন্যদিকে আইন 16 বলছে সম্মান বাড়ানোর জন্য মাঝে মাঝে নিজেকে আড়ালে রাখুন, কারণ বেশি অ্যাভেলেবল থাকলে দাম কমে যায়। দেখুন, দুটো কথাই কিন্তু ঠিক। আসল ব্যাপার হলো কোনটা কখন প্রয়োগ করতে হবে সেটা বোঝা। তাহলে প্রশ্ন আসে যে কখন বোল্ড অ্যাপ্রোচ নিতে হবে আর কখন সূক্ষ্ম? উত্তরটা লুকিয়ে আছে আইন 35-এ, টাইমিং বা সময় জ্ঞান। ভাবুন তো, একটা দারুণ প্ল্যান শুধু ভুল সময় করার জন্য নষ্ট হয়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি বা খুব দেরিতে, দুটোই বিপদ। তাই সঠিক মুহূর্তটা বোঝার ক্ষমতাই এখানে আসল চাবিকাঠি, আর তার জন্য দরকার ধৈর্য। আচ্ছা, প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করা, তারপর স্ট্র্যাটেজি আর টাইমিং বোঝা। এবার আমরা আসছি 3 নম্বর ধাপে, অন্য প্লেয়ারদের বোঝা, মানে আপনার চারপাশের মানুষ। এই সেকশনের আইনগুলো ফোকাস করে কিভাবে অন্যদের মোটিভ বুঝতে হয় আর তাদের ইনফ্লুয়েন্স করতে হয় তার ওপর। এই বইটাতে বারবার একটা কথা বলা হয়েছে, সরাসরি ঝামেলায় না যেতে। সবচেয়ে এফেক্টিভ পাওয়ার হলো ইনডাইরেক্ট পাওয়ার, মানে যেটা সরাসরি চোখে দেখা যায় না, কিন্তু অন্যের মনের ওপর কাজ করে। সোজা কথায়, জোর খাটানো নয়, বরং কৌশলে কাজ হাসিল করাই হলো আসল কথা। এর একটা দারুণ উদাহরণ হলো আইন 13, অন্যের সেলফ ইন্টারেস্ট বা স্বার্থকে কাজে লাগানো। এর স্টেপগুলো কিন্তু একদম সিম্পল। স্টেপ 1, অন্যরা আসলে কি চায় বা তাদের কি প্রয়োজন সেটা খুঁজে বের করুন। স্টেপ 2, আপনার নিজের লক্ষ্যটাকে এমনভাবে দেখান যেন সেটা তাদের জন্য একটা বড় লাভ। আর স্টেপ 3, কখনোই দয়া, মায়া বা পুরনো উপকারের দোহাই দেবেন না, এটা কাজ করে না। তার মানে আইন 13-র মূল শিক্ষাটা কি দাঁড়ালো?
নিজের লক্ষ্যকে অন্যের ইচ্ছার সাথে জুড়ে দিন। আসল ইনফ্লুয়েন্সটা কিন্তু নিজের চাওয়া পাওয়া থেকে আসে না, আসে অন্যের চাওয়া পাওয়া বোঝা এবং সেটাকে কাজে লাগানোর ক্ষমতা থেকে। আর এটাই হলো ইনডাইরেক্ট পাওয়ারের আসল ভিত্তি। তো আলোচনার শেষে এসে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে যাই। এই বইটা কি শুধুই ম্যানিপুলেশনের একটা গাইড, নাকি এর অন্য কোনো দিকও আছে? হ্যাঁ, এটাকে কিন্তু পরিস্থিতি বোঝার একটা ফ্রেমওয়ার্ক হিসাবেও দেখা যেতে পারে। বইটার চূড়ান্ত উদ্দেশ্য হয়তো ম্যানিপুলেশন শেখানো নয়, বরং সচেতনতা তৈরি করা। এই কৌশলগুলো জানাটা এক ধরনের সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার মতো। এটা সোশ্যাল ইন্টেলিজেন্স বাড়াতেও সাহায্য করে। ভাবুন, খেলার নিয়মগুলো জানা থাকলে নিজেকে বাঁচানোটা অনেক সহজ হয়ে যায়। তাহলে এই জ্ঞানটা আসলে কেন জরুরি? কারণ এটা জানা থাকলে প্রথমত অন্যের ম্যানিপুলেশন থেকে নিজেকে বাঁচানো যায়, দ্বিতীয়ত মানুষকে আরও পরিষ্কারভাবে পড়া যায়, তৃতীয়ত যে কোনো কম্পিটিটিভ পরিবেশে টিকে থাকা সহজ হয়, আর চতুর্থত ইতিহাস বা এখনকার অনেক ঘটনাও কিন্তু আরও ভালোভাবে বোঝা যায়। এখন যেহেতু ক্ষমতার এই নিয়মগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল, চারপাশে দুনিয়াটা কি একটু অন্যরকম লাগছে? এই প্রশ্নটাই রইল ভাবার জন্য।